আজকে আমরা কত থেকে শুরু করব? তার ৩৯ পর্যন্ত করানো হয়েছিল, তারপরে ৪২ আর ৪৫ নাম্বারটা হোমওয়ার্ক। 40 হয় নাই না? 40 হ্যাঁ স্যার, ৪০ হয় না, ৪০ থেকে আছে। 40 এই যে বাংলার মধ্যে 40-এ বাংলা একটু ভুল আছে, হ্যাঁ? মাসিক হবে না, এটা চক্রবৃদ্ধি আর কি বলে, ত্রৈমাসিক হবে। আচ্ছা, এটা ইংলিশই পড়ি আমরা, সমস্যা নেই। বলতেছে ম্যান বাইস এ হাউস ফর টাকা 2 লাখ। একজন লোক সে 2 লাখ টাকা দিয়ে একটা কি কিনবে? বাড়ি কিনবে। হি পেজ 50,000 অ্যাজ ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট বলতে যখন সে বাড়িটা কিনতে যাবে তখনই নগদ টাকা দিয়ে দিবে 50,000, and makes an agreement to amortize the rest of debt 10 year at 12% compound quarterly. অর্থাৎ বাকি যে টাকাটা দিতে হবে তাকে, অর্থাৎ কত টাকা বাকি থাকে, সে যদি 2 লাখ টাকা দিয়ে বাড়ি কিনতে যায়, সাথে সাথে যদি 50,000 দেয়, তাহলে আর বাকি থাকবে তখন কত? তার 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা সে কি করবে? 10 বছরে শোধ করবে 12% সুদে। এবং এই 10 বছরের মধ্যে সে প্রতি বছরই 3 বার করে, 4 বার করে টাকা দিবে। কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর সে 4 বার টাকাটা পরিশোধ করবে। বছরে, প্রতি বছরে 4 বার টাকা দিবে। এরকম কত বছর দিবে? 10 বছর দিবে 12% সুদ। হোয়াট উইল বি দ্য সাইজ অফ কোয়ার্টারলি পেমেন্ট? তাহলে ওই যে ত্রৈমাসিক 3 মাস অন্তর অন্তর যে পেমেন্টটা করতেছে, তো সেই পেমেন্টের পরিমাণটা কত হবে? যেটা কিনা এখানে বাংলায় ভুলে মাসিক লেখা হয়েছে, এটা ত্রৈমাসিক হবে। ঠিক আছে, এখন আমরা কি করব? আমরা এখন করব এই যে 5 লাখ টাকা প্রথমে দিল 2 লাখের মধ্যে, আরো তো তাকে দিতে হবে কত টাকা? 1.5 লাখ টাকা। এই 1.5 লাখ টাকা দিতে হলে তাকে প্রতি কিস্তিতে কত দিতে হবে সেটা আমার কাছে কোশ্চেন করা হয়েছে। দেখি 40 নাম্বার ম্যাথ আমাদের দেওয়া আছে। যেটা নগদ, যে ডাউন পেমেন্ট বলে, হ্যাঁ, যখন কেনার সময় যে টাকাটা দেয় সেটাকে আমরা বলি ডাউন পেমেন্ট। কেনার সময় যে টাকাটা দিবে সেটাকে বলবো আমরা ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্টটা কত? তাহলে কোশ্চেনে 50,000 টাকা ডাউন পেমেন্ট ছিল। তার আগে একটা জিনিস লিখে নাও, সেটা হলো টোটাল কস্ট প্রাইস। এই বিল্ডিংটার মোট মূল্য কত ছিল? 2 লাখ। এই 2 লাখ টাকার মধ্যে 50,000 টাকা সে ডাউন পেমেন্ট দিচ্ছে, অর্থাৎ কেনার সময় 2 লাখ টাকা দিচ্ছে, তো এই 50,000 দিচ্ছে। তাকে দিতে হবে কত? রিমেইনিং ব্যালেন্স কত থাকে? আর 1.5 লাখ টাকা থাকে। এই ব্যালেন্সটাই হচ্ছে আমাকে দিতে হবে সামনে। তাহলে আমরা লিখতে পারি যে এই টাকাটা আমাকে শোধ করতে হবে, এটা হলো প্রেজেন্ট ভ্যালু। এই টাকাটা শোধ করবে কত কিস্তিতে? কয় বছরে? 10 বছরে। কিন্তু বছরে সে 4 বার টাকা দেয়, সে 60 বার টোটাল টাকা দেয়, এবং প্রতি বছরে তার সুদের হার হলো 12%। তাহলে প্রতিবারে তার সুদ কত দাঁড়াবে? 4 দ্বারা ভাগ করলে, অর্থাৎ প্রতি কিস্তিতে তার সুদ কাউন্ট হয় 3% করে। ঠিক আছে, এখন আমরা এই 1.5 লাখ টাকা যে আমি শোধ করব প্রতি কোয়ার্টারে কত আসে সেটা বের করব। দেখি, উই নো প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি 1 - 1 ভাগ 1 + r পাওয়ার n ভাগ r। আমাদের প্রেজেন্ট ভ্যালু হলো 1.5 লাখ। স্যার, এন কিভাবে 60 কেন হলো? 10 বছরে 4 গুণ ভাগ, সরি 40। 40। এ বের করতে বলছে, মানে প্রতি বছর কিস্তির প্রতি কোয়ার্টারে কিস্তি কত হবে? নিচে 1 + r এর মান 3%, নিচে 3%। হিসাব করলে আমরা একটা ব্যালেন্স পাবো। সেই ব্যালেন্সটা কত হবে? বলো কত হয়?
একটু ফাস্ট করবো, দেখি যদি শেষ করে ফেলতে পারি আজকে তো ভালোই। থেকে গেলে শেষ করাই দিত। 1,50,000 ওখানে a ইন্টু কত আসে থেকে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হয়? একটু ফাস্ট করো, সবাই একটু করো, তাড়াতাড়ি হবে। আর ভুল হলে ধরা পড়বে না, তো ভুল হয়ে যায়, খুঁজতে খুঁজতেই পরে সময় শেষ হয়ে যায়। স্যার ব্যালেন্স আছে 6,489 টাকা। তাই কি অ্যান্সার? ঠিক আছে, কমপ্লিট। অর্থাৎ একজন লোক 2 লাখ টাকার একটা বাড়ি কিনবে, কেনার সময় সে 50,000 দিচ্ছে, জন্য এটাকে ডাউন পেমেন্ট বলতেছি। রিমেইনিং ব্যালেন্স কত আছে আমাদের? 1.5 লাখ। এই 1.5 লাখ টাকা আমাকে শোধ করতে হবে 10 বছরে, এবং প্রতি বছর সে 3টা কিস্তি দেয়। তাহলে সরি 4টা কিস্তি দেয়, 3 মাস পর পর একটা করে, কোয়ার্টারলি যেহেতু বলছি, তার মানে সে টোটাল 40টা কিস্তি দিবে। এক বছরে সুদের হার 12%। তাহলে এই যে 3 মাস পর পর যে সুদ কাউন্ট হইতেছে, তাহলে 3% সুদ কাউন্ট হবে। ঠিক আছে, এইভাবে সে তাহলে প্রতি কোয়ার্টারে সে কত দিল, 3 মাস পর পর যে একটা করে কিস্তি দেয় তার পরিমাণটা কত সেটা জানতে চাইছি। তাহলে এটা কমপ্লিট। আমরা পরের অঙ্কে আসি। হ্যাঁ স্যার ঠিক। পরের অঙ্কে বলছে ফাতেমা পারচেজ এ মোটর কার, একটা মোটর কার কিনবে 10 লাখ টাকা দিয়ে, এবং 1 লাখ টাকা যখনই কিনবে তখনই সে চুক্তিবদ্ধ হবে 1 লাখ টাকায়, অর্থাৎ 1 লাখ টাকা দিবে। তাহলে তার অবশিষ্ট রইল কত? 9 লাখ টাকা। ঠিক আছে, তাহলে এই 9 লাখ টাকা সে কি করবে? 15 ইয়ার ইনস্টলমেন্ট ইন্টারেস্ট পেয়েবল এট 10% পার অ্যানাম, প্রতি বছরে বছরে সুদ দিবে। ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইয়ারলি পেমেন্ট। এটা তোমাদের বাসার কাজ থাকবে। ওই 40 যা বলছে সেম হুবহু 41ও বলছে, এখানে কোনো ভাগ টাগ গুণটনের কোনো প্রয়োজন নাই, কারণ আমাকে বলছে বছরে কত কত দিতে হয়। এন এর মান, আর এর মান, আর পিবি কত, পিবি এখানে 9 লাখ। ঠিক আছে, 10 লাখ টাকার মধ্যে 1 লাখ কন্ট্যাক্ট করার সময় দিছে, এটা আরো তোমার 9 লাখ টাকা দিতে হবে 15 বছরে 10% সুদে। প্রতি বছর তাহলে তুমি কত দিবা এর মান বের করবা। ঠিক আছে, সেম অঙ্ক, এই জন্য আমি ওটা করলাম না। আমরা এখন যাব হচ্ছে 42। দেখি 42ও যদি এমন হয় তাহলে মনে হয় না, এমন একটু ভিন্ন আছে। 42 মনে হয় কাজ দিছিলাম আমি, না? 42 কাজ দিছিলাম মেবি। 42 নাম্বারটা কাজ দিচ্ছে। হ্যাঁ, এটা ওই যে আমাদের অ্যানুইটির অঙ্ক ছিল। তাও একটু পড়ে শোনাই। মিস্টার 45 নাম্বারটা না অ্যান্সারটা হয় না, একটু করে দিয়ে। 43, আচ্ছা দেখবো না ওইটা। আমি আগে 42 একটু বলে 45। নেই। 42টা আমি একটু বলে নিই কি কি দেওয়া আছে, এটা তোমরাই করবে, কারণ এর নিয়মের অঙ্ক আমরা অলরেডি পড়ে ফেলছি। মিস্টার মামুন উইশ টু অ্যাকুমুলেট টাকা 30,000 বাই 4 ইয়ার ফ্রম নাও। এখন থেকে 4 বছর পরে তার কত টাকা লাগবে? 40,000 টাকা সঞ্চয় করতেছে সে। কেন করতেছে? টু পারচেস এ নিউ কালার টিভি, একটা নতুন কালার টিভি কিনবে। এই জন্য সে 4 বছর যাবত, 4 বছর পরে তার 30,000 টাকা লাগবে যখন সে ওই কালার টিভিটা কিনতে যাবে। তার মানে ফিউচার ভ্যালু আছে, এন এর মান আছে, and how much does he need to invest at the end of the next year, next 4 year, uh, assuming that the rate of interest 12% compound। অর্থাৎ যদি 4 বছর পরে তার যদি 30,000 টাকা পেতে হয়, তাহলে তাকে এখন কত করে বছরে বছরে রাখতে হবে? 12% সুদে। তাহলে এটা কি ফিউচার ভ্যালুর অ্যানুইটির ফর্মুলা দিয়ে তোমরা করে ফেলবে। এর মান জানতে চাইছে যে কত করে তুমি রাখলে ভবিষ্যতে তুমি 4 বছর শেষে তুমি 30,000 টাকা পাবা। ঠিক আছে, অর্থাৎ জমার পরিমাণ জানতে চাইছে। জমার পরিমাণ জানতে চাইলে বুঝতে হবে এটা ফিউচার ভ্যালু চাইছে, কারণ জমা রাখলে তুমি আজকে থেকে টাকা রাখতেছো, এটা সুদে আসলে বাড়তে থাকবে। হ্যাঁ, এই জন্য প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আচ্ছা, এরপরে 43-এ আসি। 42টা আমি করলাম না, যেগুলো একটু ভিন্ন আছে ওগুলো একটু করে দিই।
এ কোম্পানি ডিপোজিট ইয়ারলি 20,000 টাকা প্রতি ইয়ারে ডিপোজিট করে, এর মান দেওয়া আছে না। ফর রিপে অফ এ ডিবেঞ্চার অফ 2,30,000 এট দ্য এন্ড অফ 10 ইয়ার, কেন ডিপোজিট করতেছে সে? সে 2,30,000 টাকার একটা ডিবেঞ্চার নিছিল, ওই টাকাটা সে শোধ করবে, এই জন্য সে 10 বছর যাবত এই 20,000 টাকা করে সঞ্চয় করতেছে। এখন আমাদের কাজ হবে কি? আমাদের কাজ হবে যে এই যে সে 10 বছর 20,000 টাকা করে যে জমা রাখলো, তাহলে 10 বছর পরে এই 20,000 টাকার মূল্যটা কততে দাঁড়াবে সেটা আমাকে বের করতে হবে 4% সুদে। তো এইখানে বের হবে 2,40,000 সামথিং বের হবে। 20,000 অ্যানুইটি ধরে আমরা যদি ফিউচার ভ্যালু বের করি 10 বছর পরে কত হবে, তাহলে দেখবে কি 2,40,122 টাকা হবে। তোমার কাছে কোশ্চেন করা হয়েছে হোয়াট সাম উইল বি সারপ্লাস আফটার পেমেন্ট অফ দোজ ডিবেঞ্চার, অর্থাৎ ওই যে 10 বছর পরে তুমি যদি এই ডিবেঞ্চারের টাকা পরিশোধ করে দাও, তুমি পরিশোধ করার পরে তোমার হাতে আর কত থাকবে, উদ্দীপ্ত কত থাকবে, সারপ্লাস পিস কত টাকা তুমি অতিরিক্ত জমালা, সেই টাকাটা তোমাকে বের করতে হবে। সুতরাং একদম সহজ কাজ, এই 20,000 টাকার ফিউচার ভ্যালু আগে বের করবা, ওই ফিউচার ভ্যালু থেকে এটা বাদ দিলেই তুমি পেয়ে যাবা যে তোমার ডিবেঞ্চারের টাকা শোধ করার পরে তোমার আর হাতে কত আছে। ঠিক আছে, তাহলে আমরা করি, একটু তাড়াতাড়ি করবো কারণ এই নিয়মের অঙ্ক করা হয়েছে, সব কাজ দিলে তো আবার করতে পারবো না, এই জন্য আমি করে দিই। তাহলে এটা কত, 42 দেওয়া আছে আমাদের। এটা তো মনে হয় 43 নম্বর। সরি 43, এ দেওয়া আছে, এ দেওয়া আছে কত 20,000, তারপরে এন দেওয়া আছে কত 10 বছর, তারপরে আর এর মান দেওয়া আছে 4%। এখন আমরা কি করব, এই যে এই 20,000 টাকা 10 বছর পরে কত হবে সেটা আমরা বের করবো, কারণ আমি তো টাকা শোধ করবো কবে, 10 বছর যখন শেষ হবে তখন আমাকে ওই ডিবেঞ্চারের টাকা শোধ করতে হবে 2,30,000 টাকা। আমরা যেটা জমাই দিয়েছি সেই অনুযায়ী দেখি আমরা ফিউচার ভ্যালু কত আসে আমাদের। ফিউচার ভ্যালু সূত্র হলো এটা, তাহলে এটা বের হবে এফবি 20,000 করে 1 প্লাস এইটা পাওয়ার এন হলো 10 মাইনাস 1 ভাগ, দেখো তো কত আসে এখানে, 20,000 এর সাথে একটা ফ্যাক্টর গুণ হবে, গুণ হয়ে রেজাল্ট বের হবে। কত আসে বলো, তারপরে লিখবো আমরা স্যার ব্রেকেটে হবে হচ্ছে 12.006107। হ্যাঁ 07। গুণ করলে 2,40,000 কত, 2,40,122। এটা হলো তুমি যে জমাই দিছো সেটার ফিউচার ভ্যালু, তোমাকে দিতে হবে কত 2,30,000, তাহলে তোমার হাতে থাকবে কত 10,122। তো এটাই চাইছি যে তুমি টাকা শোধ করার পরে তোমার আর কত থাকবে, দেখবো সারপ্লাস বের করবো কিভাবে, ওই যে আমার ফিউচার ভ্যালু, যে ফিউচার ভ্যালু 2,40,122 থেকে 2,30,000 বাদ দিবে, তাহলে কত 10,122, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই 10,122 টাকা তুমি শোধ করার পরও তোমার অতিরিক্ত জমা হয়েছে 10,122 টাকা, বুঝতে পারছি। তাহলে এটা শেষ, তোলা হলে বলবো, আমি পরে উঠে দেবো। জি স্যার, চলো শেষ।
44 বলতেছে যে ওয়াগন ইজ পারচেজ অন ইনস্টলমেন্ট বেসিস। বলছে একটা ওয়াগন বলতে ঠেলা গাড়ির কথা বলতেছে বা মালবাহী গাড়ি বলতেছে, such that 5,000 is to be paid on the sign of the contract and 4 yearly installment of টাকা 3,000 each payable at the end of the first, second and third and fourth year। অর্থাৎ তুমি একটা ওয়াগন কিনবা, সেখানে তুমি 5,000 টাকা যখন চুক্তিবদ্ধ হয়েছে তখনই দিছো, সেটা বলতেছে। এটা তার মানে ডাউন পেমেন্ট। আর তুমি বাকি টাকাটা তুমি ইনস্টলমেন্ট বেসিসে দিবা, 3,000 টাকা করে দিবা, 4 বছর দিবা এরকম, প্রথম বছরের শেষে, দ্বিতীয় বছরের শেষে, তৃতীয় বছরের শেষে, চতুর্থ বছরের শেষে। ঠিক আছে। এরপরে বলতেছে ইফ ইন্টারেস্ট রেট 5%, হোয়াট উড বি দ্য ক্যাশ ডাউন প্রাইস। ক্যাশ ডাউন প্রাইস বলতে বোঝানো হয় এই যে তুমি মাসে মাসে এই বছরে বছরে যে কিস্তি দিতেছো 3,000 করে, এর বর্তমান মূল্য প্লাস তুমি চুক্তিবদ্ধ হওয়ার সময় যে টাকাটা দিতেছো সেটা, এই দুইটাকে একত্রে করলে যেটা হবে সেটাকে আমরা বলতেছি ক্যাশ, টোটাল ক্যাশ ডাউন প্রাইস। ঠিক আছে, ক্যাশ ডাউন প্রাইস। আমরা প্রথমে লিখবো ডাউন ডাউন প্রাইস কত আছে। ডাউন প্রাইস কত আছে অঙ্কে? 5,000। আর বাকি টাকাটা সে কিস্তিতে দিবে প্রতি বছর 3,000 করে। ডাউন প্রাইস আর ডাউন পেমেন্ট কি স্যার একই? হ্যাঁ হ্যাঁ, না এটা আমি বলতেছি কি বিষয়টা এরকম যে আমার প্রথমে ডাউন পেমেন্ট দেওয়া আছে। কত নাম্বার অঙ্ক এটা? 44। ডাউন পেমেন্ট মানে চুক্তিবদ্ধ হওয়ার সময় সে 5,000 দিচ্ছে এবং বলছে বাকি টাকাটা আমি কিস্তিতে দিব 3,000 টাকা করে, এবং আমার কিস্তিটা হবে 4 বছর এবং সেখানে সুদ আসবে কত পার্সেন্ট করে? 5% করে। এখন কি করবো? তুমি তো এটা দিতেছো প্লাস এই যে এটাও তো দিতেছো, এটাকে আজকের মূল্যে কনভার্ট করবো, আগে বর্তমান মূল্যে কনভার্ট করবো এটাকে। টোটাল ক্যাশ ডাউন প্রাইস টোটাল ক্যাশ ডাউন পেমেন্ট বা প্রাইস বলতে বোঝানো হয় এই টাকা প্লাস এই টাকার প্রেজেন্ট ভ্যালু, এই টাকার প্রেজেন্ট ভ্যালু। এটার প্রেজেন্ট ভ্যালু আগে আমরা বের করে নিই। কত বছর? 4 বছর। কত আসে? কত হয় দেখো। স্যার 3.5 10,637। 3 পয়েন্ট কত বললা? 3.54 ফাইভ 59 59 3.54 5956 545956। গুণ দিলে যা হয়, ঠিক আছে, ওই 10,637 এরকম হবে। এই টাকা প্লাস ওই টাকা, এই দুইটা মিলে হচ্ছে টোটাল ক্যাশ ডাউন প্রাইস। পিবি হলো 10,637 আর ডাউন পেমেন্ট হলো 5,000। এই হলো 15,637। ঠিক আছে, 15,637। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এই 3,000 করে দিতা
প্রতি বছর 3000 করে দাও, 4টা কিস্তিতে 12,000 টাকা এবং 5,000 টাকা, মোট 17,000 টাকা হলো ওই ওয়াগনের কস্ট প্রাইস পড়তো। তুমি যে ঠেলা গাড়ি কিনতেছো সেটা যদি এইভাবে দিতে তাহলে তোমার খরচ হইতে কত, 17,000। ঠিক আছে, 5,000 তো আগেই দিছো, আবার 3,000 করে প্রতি বছর দিতেছো, তাহলে মোট 12,000 দিলে আর এখানে 17,000 বলে। কিন্তু তুমি যদি পুরো টাকাটা এখনই দাও তাহলে তোমার কত লাগতেছে, 15,637 টাকা। তার মানে 15,637 টাকার একটা সম্পদ তুমি যেভাবে দিতেছিলা সেই হিসাবে তোমার 17,000 টাকা পড়তেছে। এই 17,000 হলো ফিউচার ভ্যালু, মানে এই 4 বছর টাকা দিলা, এক বছর প্রথম বছরে 3,000 দিলে, দ্বিতীয় বছর 3,000 দিলে, এরকম 4 বছর 12,000 দিছো, আর প্রথমে একবারে দিছো শুরুতে 5,000, এই টোটাল 17,000 যাইতো। কিন্তু তুমি ওইটাকে ক্যালকুলেট করে দেখলে কি যে আমি আজকে দ্বারা চিন্তা করতেছি যে তার মূল্য তাহলে কত হতে পারে, মানে ওটার দরটা কত ছিল, যেটা কিনা কিস্তিতে দেওয়ার কারণে কিন্তু আমাকে বেশি দিতে হইতেছে। আমরা এমনিতেও জানি যে নগদ টাকা দিলে কমে পাওয়া যায়, কিন্তু কিস্তিতে দিলে সেটা একটু বেড়ে যায়। ঠিক আছে, ওই ঘটনাই কিন্তু এখানে ঘটছে। কিস্তিতে দিলে তোমার খরচ হবে 17,000, ওই একই সম্পদ তুমি যদি এখনই টাকা দিয়ে দাও তাহলে তোমার খরচ হবে, পুরো টাকাটা দিয়ে দিলে 15,637 টাকা খরচ হবে। অনেক টাকা সেভ হইতেছে না? এরপরে 45 বলছে, মিস্টার ফজলুল হক ওয়ান্টস টু বাই এ কার ফিউচার বাই স্পেন্ডিং টাকা 4 লাখ, ভবিষ্যৎ বলেই দিছে, অর্থাৎ ফিউচার ভ্যালু আছে 4 লাখ টাকা। হি ইজ অ্যাকুমুলেট দিস মানি ইন দ্য সোনালী ব্যাংক বাই মান্থলি ইনস্টলমেন্ট অফ টাকা 3,820, প্রতি মাসে তারা ইনস্টলমেন্ট রাখে, জমা রাখে কত টাকা করে, 3,820 টাকা করে। তাহলে তুমি ফিউচার ভ্যালু পেলা, এর মান পেলা, এবং মান্থলির কারণে আমাকে কি করতে হবে, আর এর মানকে 12 দ্বারা ভাগ করতে হবে, এন এর সাথে 12 গুণ করতে হবে, মান্থলি বলছে এই জন্য। দেন ইট হাউ মেনি ইয়ার মিস্টার হক উইল এবল টু অ্যাকুমুলেট দ্য রিকোয়ার্ড ফান্ড, বলছে যে তাহলে এই তার কত টাকার ফান্ড, মানে এই ফান্ডটা 4 লাখ টাকার ফান্ড তৈরি করতে তার কত সময় লাগবে, সময়টা জানতে চাইছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, সময়টা এখন আমরা বের করব। সময় বলতে এন, এন বের করতে কি করতে হয়, লগ দিতে হয় না? তা আমরা শুরু করি। স্যার একটা কোশ্চেন পিবি ছিল। দেওয়া আছে। হ্যাঁ, স্যার এটা তো বাইরে যাচ্ছিল। পারছিলা, পারলে আমি করবো না, ওই কে জানি বলে পারে না, আমি তারপর করালে আমি সমস্যা নেই। পারি নাই। বেশি বেশিক্ষণ লাগবে, এনটা চাইছে, হ্যাঁ এনটা পরে করবো। আর এর মান দেওয়া আছে কত গণনা করা হয়েছে, তাহলে আসবে হলো 1%। ঠিক আছে, 1%, এন তো আমাদের বের করতে হবে। আর এ দেওয়া আছে কত, 3,820। আমরা সূত্র লিখি, FD equal to A into 1 plus R power n minus 1 ভাগ R। ফিউচার ভ্যালু 4 লাখ, এর মান 3,820, সুদের হার 1%। n কত হবে, n কত বছর সেটা জানতে চাইছে। এই n এর সাথে কি গুণ হবে, যেহেতু মাসে মাসে কিস্তি দেয়, এই n এর সাথে কিন্তু 12 গুণ হবে নাকি, মনে হয় এটা দেওয়া নেই, এই জন্য তুমি নিতে পারো না, যে জিনিস পারো না। শুধু এই n বের করবো, কিন্তু ওই n এর সাথে আমরা জানি কি যে মাসে মাসে বা বছরে বছরে, বছর না তো, মাসে মাসে বা কোয়ার্টারলি, 3 মাস অন্তর অন্তর, হাফ ইয়ারলি, সেমি অ্যানুয়ালি, এগুলো থাকলে কি করতে, n এর সাথে গুণ দিতে হয়। যেহেতু অঙ্কটা মাসের, এখানে যেহেতু 12 ভাগ করছে, n এর সাথে আমাকে 12 গুণ করতে হবে। যেহেতু আগে গুণ দেওয়ার কোনো ওয়ে নাই, কারণ n এর মান তো আমরা জানি না, না, এই জায়গায় গুণ করতে হবে। এটা দিয়ে এটা ভাগ করো, 4 লাখকে ভাগ করো 3,820 দ্বারা, আর এখানে হবে 1.01 পাওয়ার 12 n মাইনাস 1 ভাগ 0.01। এই ভাগ করে এটা দিয়ে গুণ করে ফেলো, একসাথে কাজ করে ফেলো, এই ভাগ ফলকে এটা দিয়ে গুণ করো।
ভাগফলকে এটা দ্বারা গুণ করো, কত আসে বলো? তাড়াতাড়ি বলো। এই দুটো ভাগ করে এটাতে গুণ। কত হয়? স্যার ভাগ করলে হয় হচ্ছে 104.7 এটা গুণ দিয়েছে সাথে 0.1 গুণ করো। হবে না, এই ওয়ানটাকে এই পাশে এনে ফেলি। এই পাশে যদি আনি তাহলে কি হবে, প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে এই পাশে এসে। এখানে থাকবে 2.0471 047 এর এখানে থাকবে 1.01 পাওয়ার 12 এন উভয় পাশে লগ নেই, log 2.047 equal 12n log 1.01 log 2.047 কে ভাগ করো log 1.01 দ্বারা, 12 আগে থাকবে, n এর মান বের হবে, দেখো বের হয় কি। n এর মান কি 6 বের হয় কিনা দেখো। জি স্যার 6। এটাও শেষ। তো তাহলে বলবো আমরা নেক্সট আর একটা অঙ্ক আছে এই পার্টের, এরপরে আমাদের অন্য নিয়মের কিছু অঙ্ক আছে ওগুলো দেখতে হবে। এখান থেকে আমরা 3টা অঙ্ক করবো, হ্যাঁ, পরের পার্ট থেকে। একটা অঙ্ক আছে কিন্তু এটার সলিউশনটা মনে হয় ভুল, এই জন্য আর ওটা করাবো না। 47, 49 and 50 তিনটা প্রায় একই সূত্রের অঙ্ক হবে। এটা কি হয়েছে তোমাদের? না স্যার হ্যাঁ স্যার ঠিক। 46 এর কোশ্চেনটা একটু বুঝতে হবে কি বলতেছে। এটা ইংলিশটা দেওয়া হয়নি না, খালি বাংলায় দিচ্ছে, বাংলায় বলি। বিতুল কি করছে, 50 লাখ টাকা দিয়ে আবদুল্লাহপুরে একটা বিল্ডিং ক্রয় করতে পরিশোধ হয়। মানে সে চিন্তা করতেছে যে আবদুল্লাহপুর থেকে একটা বিল্ডিং কিনবে 50 লাখ টাকা দিয়ে। সে এই পুরো টাকাটা একবারে দিতে পারতেছে না, সে কি করবে, সে 50% দিবে নগদে, ঠিক আছে, আর ডাউন পেমেন্টও বলতে পারি আমরা। এবং 15% সুদে উত্তরা ব্যাংক হতে 25 লাখ টাকা ঋণ গ্রহণ করবে, যা সমান দ্বিমাসিক কিস্তিতে পরবর্তী 20 বছরে সে পরিশোধ করবে। পরে কি বলছে সেটা আমরা পরে যাব। হ্যাঁ, আমরা আগে কি করব, যে এই যে মাসে দ্বিমাসিক মানে কি 2 মাস অন্তর অন্তর, অর্থাৎ বছরে 6 বার সে টাকা দেয় 15% সুদে। এভাবে কি করতে হবে, তার 25 লাখ টাকা পরিশোধ করতে হবে, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে কি, এই 25 লাখ টাকার প্রতি বছর কত করে কিস্তি আছে সেটা তোমাকে আগে বের করতে হবে। এই 25 লাখ টাকার প্রতি বছর না, তো 2 মাস অন্তর অন্তর বলছে, তো তাহলে 2 মাসে কিস্তি কত আসে সেটা তুমি আগে বের করো। তোমার প্রথম কাজ কি, এই 25 লাখ টাকা যে সে দিবে, পরিশোধ করবে ঋণের টাকা, এই ঋণের টাকা পরিশোধ করতে হলে প্রতি 2 মাস পরে পরে টাকা দিবে বলছে, অর্থাৎ তাহলে 2 মাসে কত টাকা করে দিতে হয় সেটা আগে আমরা বের করব। তারপরে কি বলছে সেটা আমরা পরের স্টেপে যাব, আমরা আগে এই কাজটা সেরে নিই।
তাহলে খাতায় তোলো। আমাদের দেওয়া আছে কি টোটাল কস্ট অফ দ্য বিল্ডিং। এই বিল্ডিংটার মূল্য হচ্ছে কত? 50 লাখ। আর ক্যাশ তাহলে কত বলছে? ক্যাশ হবে 50%। তাহলে ক্যাশ ইকুয়াল টু এই 50 লাখ টাকা 50%। 25 লাখ না লিখলেও চলতো, আমাদের তার এটা কোনো প্রয়োজন আসবে না। আমার শুধু লাগবে হচ্ছে এইটা দেওয়া আছে না, পিভি প্রেজেন্ট ভ্যালু 25 লাখ। যেহেতু 50 লাখ টাকার মধ্যে 25 লাখ নগদ দিচ্ছে, আমার আরো পরিশোধ করতে হবে 25 লাখ টাকা। এই টাকাটা আমি যে টাকাটা দিতেছি 2 মাস পর পর টাকা দিতেছি, আমার প্রতি কিস্তিতে কত আসতেছে সেটা আমরা আগে বের করি না। আমরা কিন্তু এখনো করি নাই যে আমাদের কাছে চাইছি, আমাদের ওইটা আমরা করে নেই, তারপরে আমরা বলবো আসলে কি করতেছি আমরা এখানে। প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির সূত্র a into 1 minus 1 ভাগ 1 plus r power n ভাগ r। আমার তো আরো মান ছিল না, এগুলো তোলা হয় নাই, একটু সাইডে লেখা নাও। আমার মান ছিল কি, n এর মান ছিল 20 বছর, যেহেতু 2 মাস অন্তর অন্তর, তাহলে 6 বার বছরে সুদ গণনা করা হবে, 120 বার 120টা কিস্তি জমা হবে। ঠিক আছে, 2 মাস অন্তর অন্তর মানে বছরে 6 বার, তারপরে 120টা কিস্তি জমা হবে। আর এর মান কত? 15% ছিল। এটাকে 12 দ্বারা ভাগ করলে, 6 দ্বারা ভাগ করলে আসবে 2.4 না 5% মেবি 5%, 2.5%। এই মানগুলো আমরা এখানে বসাই কি বের করতেছি আমরা, যে প্রতি কিস্তির পরিমাণ কত আসে। 25 লাখ এ কত, এ বের হবে 1 ভাগ 1 প্লাস 0.025 ভাগ 025, 120টা কিস্তি। তাহলে এখানে হলো 25 লাখ, এখানে এ ব্র্যাকেটে হবে 37.9337 এবং ভাগ দিলাম, আর এর মান আসবে 65,904 টাকা। ঠিক আছে, এইটা হবে এ। এই পর্যন্ত আগে তোলো, আমাদের আরেকটা কাজ করতে হবে, তাহলে শেষ হবে। এখনো কিন্তু আমরা পড়ি নাই কি চাইছে। হ্যাঁ, এটা আগে অ্যাডভান্স করে রাখি, দেখি কোনো কাজে লাগাইতে পারি। শেষ হলে বলবো, আমরা পরের অংশে কি বলছে সেটা দেখবো। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক। আচ্ছা তাহলে আমরা দেখি একটু পরের অংশে কি চাইছিল আসলে আমাদের কোশ্চেনে। শেষের অংশে বলছে যদি সুযোগ ব্যয় 12% হয় তাহলে তার কি বিল্ডিংটি ক্রয় করা উচিত হবে কিনা। ঠিক আছে, সুযোগ ব্যয় যদি 12% হয় তাহলে তার ওই বিল্ডিংটা কেনা উচিত কিনা সেটা জানতে চাইছে। এখন তুমি কি বলবা? তুমি হুট করে কিন্তু বলতে পারবা না যে আমি কি বিল্ডিংটা কিনবো কিনা। এখন আমার কাজ হচ্ছে কি, এটার সুযোগ ব্যয় দিছে, তাহলে সুযোগ ব্যয় দেওয়া মানে হচ্ছে এই টাকাকে তুমি আবার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবা, এই টাকাকে আবার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবা কত পার্সেন্ট সুদে? 12% সুদে। তখন তো 15% নিয়ে করছি, অর্থাৎ 2.5% ছিল। এখন আমরা এই কাজটাই আবার করব, এইটার সাথেই আমরা গুণ করব ওই যে 12% সুযোগ ব্যয় দিয়েছে ওইটা, গুণ দিয়ে আমি এটাকে আবার প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব।
তারপরে আমরা ডিসিশনে যাব। আমরা এইটার আবার এগেইন লিখি, এগেইন পিবি ইকুয়াল টু, আমি এখানে মুছে মুছে লিখে দিই, এগেইন এন কত হবে, ওই যে আগের মতোই, এন হবে হলো 120, ঠিক আছে। আর আর হবে কত, যেহেতু সুযোগ ব্যয় 12% বলছে, এটাকে 6 দ্বারা ভাগ করলে আসবে 2%। এই মানগুলো এখানে আমরা বসাই। এ কত জানি পেলাম, 6,5,9,0,4 পাইছি। এখানে 2%, এখানে 2%, এখানে 120, তাহলে এটা আসবে হলো 6,5,9,0,4 গুণ হবে 45.3554, গুণ দিলে আমার ভ্যালু আসতেছে 2949102, এটা আসবে, ঠিক আছে। এখন তুমি নগদ দিছিলা কত, নগদ মানে টোটাল পিভি, পিভি অফ annuity প্লাস ক্যাশ 2,9,8,9,1,0,2 আর ক্যাশ ছিল 25 লাখ। এই মোট কত হলো 54,89,102। এখন বলতে পারবা বিল্ডিং কিনবে, এই বিল্ডিং না কি ছিল এটা, হ্যাঁ বিল্ডিং ছিল, এই বিল্ডিং কি তুমি কিনবা না কিনবা না বলো তো একটু। নগদ 25 লাখ, 25 লাখ দিচ্ছে নগদ, আর ওই যে একটা সুযোগ ছিল, সুযোগ কাজে লাগায় আমরা দেখলাম কি যে এটা সর্বোচ্চ আগে এই এটা খরচ একটু বেড়ে গেছে না, 29 হয়ে গেছে। এই বিল্ডিং কিন্তু আমরা কিনবো না, কেন, কারণ আমার খরচ মানে বিল্ডিং এর মূল্যই আছে 50 লাখ, সে কি আর এইভাবে নিবে না, ঠিক আছে। দেখবো নাম কি ছিল, ইনভেস্ট, একটা লিখতে পারি আমরা, the building does not purchase, the building does not purchase, for higher cost, কস্টটা বেশি পড়ে যাবে, এই জন্য সেভাবে বিল্ডিংটা কিনবে না। বিল্ডিং এর মূল্য আছে 50, সে যদি এভাবে কিস্তি দিয়ে দিয়ে কাজ করে তাহলে তো তার লস হয়ে যাবে, এই জন্য বিল্ডিং কিনবে না, ঠিক আছে। আমরা এখন নতুন একটা নিয়মের অঙ্ক দেখবো, 3টা অঙ্ক বাকি আছে আমাদের, ছোট বেশি বড় না, আহামরি বড় না, আবার 3টাই প্রায় সিমিলার আছে কিছু। শেষ হলে বলবো, আমি পরে অঙ্ক। আচ্ছা ঠিক। আমরা তাহলে পরের অঙ্কে আসি। এগুলো হচ্ছে বাট্টার অঙ্ক, হ্যাঁ, ডিসকাউন্টিং বলে এগুলোকে, ব্যাংক বাট্টা, ব্যাংক গেইন, তারপর ব্যাংকের লাভ কত হয়, ব্যাংকের বাট্টা দিতে হয় কত, তারপর একটা বিলের মূল্য কত হতে পারে, এই জিনিসগুলো আমরা এখানে ক্যালকুলেট করব। তো আমাদের কিছু সূত্র ছিল এখানকার, ওটা একটু দেখাই আমি, সূত্রগুলা ওই আর উপরে না, এই যে দেখো সূত্রগুলো, এই যে এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে এখন, 10, 11, 12, 13 চারটা সূত্র কাজে লাগবে, হ্যাঁ। টু ডিসকাউন্ট, এটা হলো প্রকৃত বাট্টার হার, প্রকৃত বাট্টার হার বের করবো আমরা পি ইন্টু আর ইন্টু এন। পি মিনস হচ্ছে প্রিন্সিপাল,
ব্যালেন্স, আর এর মান ইন্টারেস্ট রেট, এন মানে হচ্ছে বছর সময়টা, ঠিক আছে। ট্রু ডিসকাউন্ট প্রকৃত বার্তার হার, তোমরা একটু বই থাকলে পড়ে নিও প্রকৃত বার্তার হার কি, এবং বিল ব্যাংক গেট কাকে বলে, ব্যাংক ডিসকাউন্ট, এগুলো একটু দেখে নিও, ব্যতিক্রম বই থাকলে দেখতে ওইখানেও আছে, আর আমাদের সাজেশনে তো হয়তো থাকতে পারে। ভ্যালু অফ দ্য বিল, বিলের ভ্যালু কত হবে, বিলের ভ্যালুকে আমরা এ দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। পি হচ্ছে প্রিন্সিপাল, টিডি হচ্ছে ট্রু ডিসকাউন্ট, এইখানকার যে রেজাল্টটা বের করবো এখানে এখানে এটা বসায় দিলেই হবে। ব্যাংকার ডিসকাউন্ট, ব্যাংকার ডিসকাউন্ট কিভাবে পাবো, ব্যাংক বাট্টার হার, এই বিল অফ দা ভ্যালু অফ দা বিল, তার সাথে আর এর গুণ দিবি, এন এর গুণ দিবি। আর ব্যাংক গেইন কিভাবে পাবো, এই যে বিডি অর্থাৎ ব্যাংক ডিসকাউন্ট থেকে ট্রু ডিসকাউন্ট বাদ দিলে ব্যাংক গেইন পাবো, ঠিক আছে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা এখন এই 3টা অঙ্ক করব। 48 করবো না, ওটার অ্যান্সারটা কারেক্ট আমি এখনো পাইনি। বলতেছি কি, হোয়াট ইজ দ্য ফেস ভ্যালু অফ দ্য বিল ডিসকাউন্টেড 5%, এই যে ইন্টারেস্ট রেট আছে, ঠিক আছে। আর এর মান পেলা কত, 5%, পার অ্যানাম 73 ডেজ, সময়ও তুমি পেয়ে গেছো, ঠিক আছে। এখানে নর্মালি বছরে ই করা হয়, কি বলে, এখানে বিলগুলো নর্মালি দিনে হিসাব থাকে, দিনে, মানে 70 দিন, 80 দিন, 100 দিন এরকম থাকে, এগুলোকে বছরে কনভার্ট করে দিতে হবে। বছরে কনভার্ট করতে হলে কি করতে হয়, এই দিনটাকে, যত দিন দেওয়া থাকবে সেটাকে 365 দিয়ে ভাগ করবো আমরা, ঠিক আছে, তাহলে এটা বছরে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা আর এর মান পেলাম, এন এর মানও পেলাম, এই 73-কে 365 দিলে ভাগ করলে আমরা এন পেয়ে যাব। বিফোর দ্য ডেট of maturity, the banker gain being 2 টাকা 10 only. এর বলতেছে কি, একটি বিল মেয়াদ পূর্তিতে 73 দিন পূর্বে, মানে মেয়াদ শেষ হওয়ার আগে কি করে, সে 5% হারে বাট্টা করা হলে যদি ব্যাংকের লাভ হয় 10 টাকা, তাহলে বিলের লিখিত মূল্য কত ছিল। লিখিত মূল্য বলতে যে এ মান, এ বের করতে বলছে, এ, ঠিক আছে। বিলের ভ্যালুটা কত ছিল, যদি ব্যাংক 10 টাকা লাভ করে তাহলে এর মান কত হবে, অর্থাৎ কত টাকা বিল ছিল, সেখানে সে 10 টাকা লাভ করতে পারছে। তাহলে আমরা একটু খেয়াল করি, যেহেতু ব্যাংক গেইন দেওয়া আছে না, ব্যাংকের লাভ দেওয়া আছে, তাহলে আমরা একটু আগে ব্যাংক গেইনের একটা সূত্র দেখছিলাম না, ব্যাংক গেইনের সূত্রটা কি ছিল, ব্যাংক গেইন আমাদের আগে তুলবা না, হ্যাঁ আমি বললে তখন তুলবা। ব্যাংক গেইনের সূত্র ছিল ব্যাংক ডিসকাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট, এই দুটার পার্থক্য ছিল, ঠিক আছে। ব্যাংক গেইন সমান ব্যাংক ডিসকাউন্ট মাইনাস ট্রু ডিসকাউন্ট। তোমাকে এখন তাহলে কি করতে হবে, তোমার প্রশ্নে এটা দেওয়া আছে, ব্যাংক গেইন দেওয়া আছে, ব্যাংক কত, ব্যাংকের লাভ কতটুকু, তোমাকে আগে বের করতে হবে ব্যাংক ডিসকাউন্ট, আর বের করতে হবে ট্রু ডিসকাউন্ট, ঠিক আছে। এই দুইটা মান আগে তোমাকে বের করতে হবে। কেন বের করতে হবে, কারণ তোমাকে ওরা একটা ব্যাংক গেইন দিয়ে দিছে, কিন্তু তোমাকে আর একটা ব্যাংক গেইন বের করতে হবে 100 টাকার ভিত্তিতে। তোমাকে ধরে নিতে হবে ব্যাংকের প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল 100 টাকা, 100 টাকা ধরে তোমাকে কি করতে হবে, ব্যাংক গেইনটা বের করতে হবে। তো 100 টাকার ভিত্তিতে যে ব্যাংক গেইন হবে তার সাথে তাদের যে 10 টাকার ব্যাংক গেইন দেওয়া আছে সেটা ঐকিক নিয়ম করে আমরা বের করব, যে সে যে 10 টাকা যে লাভ করলো, তাহলে ব্যাংক গেইন তখন তার বিলের ভ্যালু কত ছিল। আবার বলতেছি, প্রশ্নে দেওয়া এটা 10 টাকা, এখন এটা যে 10 টাকা, এটা 10 টাকা বানাইতে হলে কি করতে হবে, এই ব্যাংক ডিসকাউন্টের ভ্যালু কত ছিল, সরি ব্যাংক ডিসকাউন্ট আমরা কিভাবে পাই, এ ইন্টু আর ইন্টু এন, আর এটা কিভাবে পাই, এটা পাই হচ্ছে পি ইন্টু আর ইন্টু এন। এখন খেয়াল করে দেখো, আমার কাছে চাইছে এইটা, এখন এইটা বের করতে হলে তোমাকে আগে কি করতে হবে, 100 টাকা ধরে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই পি 100 টাকা ধরে তোমাকে আগে একটা ব্যাংক গেইন তৈরি করতে হবে, এটা নতুন করে একটা বের করবো। তাহলে এইখানে যে টাকাটা বের হবে 100 টাকায়, সেটাকে আমি 10 টাকায় কনভার্ট করবো ঐকিক নিয়ম করে, ঠিক আছে। এটা করলে বুঝতে পারবো একটু ক্লিয়ারলি। আমরা আগে কি করবো, তাহলে আগে ট্রু ডিসকাউন্ট বের করবো, এরপরে ব্যাংক ডিসকাউন্ট বের করব, তারপরে ব্যাংক গেইন বের করব। যে ব্যাংক গেইনটা বের হবে ওইটাকে আমরা ব্যাংকের আসল মানে ভ্যালুটা কত ছিল বিলে সেটা কনভার্ট করব। তাহলে আমরা প্রথমে লিখি, কত নাম্বার জানি অঙ্কটা, 47। আমরা জানি যে ট্রু ডিসকাউন্ট এটাকে টিডি দ্বারা প্রকাশ করা হয়, টিডি,
পি এন এবং আর গুণ হবে পি আর এবং এন। আমরা প্রিন্সিপালকে আমি 100 ধরবো, মূল টাকাকে আমি 100 ধরলাম, ঠিক আছে। আর এর মান কত ছিল? 5%, অর্থাৎ 0.05। আর এন কত হবে? ওই যে 73 দিন, এটাকে 365 দ্বারা ভাগ করে বছরে কনভার্ট করে নিতে হবে। 73 দিন ছিল না, 72 দিন? 73 দিন। কত আসে একটু বলো, এখানে কত টাকা আসে? প্রকৃত বারটার হার পাবা, মানে প্রকৃত বারটা কত সেটা বের হবে এখানে। কত আসে? 1 টাকা? জি 1 স্যার। টাকা আসে। তাহলে 100 টাকায় প্রকৃত বারটা কত? 1 টাকা। তারপরে আমরা শিখছি যে ব্যাংক গেইনের সূত্র, সরি ব্যাংক গেইন পরে, আগে টু ডিসকাউন্ট তো ব্যাংক ডিসকাউন্ট বের হবে। ব্যাংক ডিসকাউন্ট অর্থাৎ ব্যাংকের বারটার হার কত? বি ডি, এটা পেতে হয় কিভাবে? এ প্লাস সরি এ ইন্টু আই ইন্টু সরি আর ইন্টু এন। তো এ কিভাবে পাই? এ পাই হচ্ছে এইভাবে, এ পাবো হচ্ছে এই টু ডিসকাউন্টের সাথে, মানে 100 সাথে আমরা টু ডিসকাউন্ট যোগ করবো, 100 যোগ টু ডিসকাউন্ট, তাহলে পাবো এ ইন্টু আর এর মান 5%, এন এর মান ওই আগেরটাই। এখন দেখো কত আসে, তাহলে এটা হলে 101 হয়ে যাবে না? 100 যোগ 1 ইন্টু 5%, 73/365। কত আসে এখানে দেখো তো? 101 এর 5% করে 73 দ্বারা গুণ 365 দ্বারা ভাগ করো, তাহলে ব্যাংক ডিসকাউন্ট বের হবে। ব্যাংক ডিসকাউন্ট এটা মেবি 1.01 আসে, দেখো তো 1.01। তাহলে আমার ব্যাংক গেইন হলো কত? ব্যাংকের লাভ হলো কত? ব্যাংকের লাভ হয়েছে কত? টু ব্যাংক ডিসকাউন্ট মাইনাস টু ডিসকাউন্ট ইকুয়াল হবে, হ্যাঁ, 1.01, টু ডিসকাউন্ট 1 টাকা। ব্যাংকের লাভ হয়েছে 100 টাকায় 0.01 টাকা লাভ হয়েছে। অর্থাৎ একটা বিল প্রকৃত বারটায় তুমি ভাঙাতে পারতা 1, কিন্তু ব্যাংকের দ্বারা ভাঙাইতে গেলে তোমার হবে 1.01। ব্যাংক মাঝখান থেকে লাভ করলো কত? 0.01 টাকা। এটা হলে 100 টাকায়। ওই যে আমরা বলছিলাম যে কোশ্চেনে তো দেওয়া আছে ব্যাংক গেইন 10 টাকা, তাহলে 100 টাকায় এত টাকা যদি গেইন করে, তাহলে 10 টাকায় কত টাকা গেইন, সরি 10 টাকা গেইন হবে কত টাকার বিলে? ওই কি নিয়ম করবে এখন, হ্যাঁ। উপরেরটা তুলছেন সবাই? তো বোঝা যায় না। একটু ওয়েট করো, হয়তো সময় লাগবে আসতে। কারেন্ট নাই এখন, যে মোবাইল ডেটা দিয়ে কাজ করতে চালাই। তাহলে আমরা এখন লিখবো when bank gain টাকা, আমি না বুঝলে আমি যে বলতেছি এটা লেখো শুনে, হ্যাঁ। when bank gain টাকা 0.01, the value of the bill, then the value of the bill, then the value of the bill টাকা 101। অর্থাৎ বিলের ভ্যালু যখন 101 টাকা ছিল, তখন আমাদের সাউন্ড ডাবল হয় কেন? তখন আমাদের বিলের ভ্যালু ছিল 101 টাকা। আমি আবার বলি, when the bank gain is টাকা 0.01, then the value of the bill 101। 101 টাকার সাথে
মানে 100 সাথে 1 টাকা যোগ করছিলাম না, ওই 101 টাকা হলো ভ্যালু ছিল, তখন ব্যাংকের লাভ হয়েছিল 0.01। যখন ব্যাংকের when ব্যাংক গেইন টাকা, ওই ডট ডট দাও, কত ব্যাংকের গেইন কত বলছে কোশ্চেনে, 10 টাকা বলছে না, তখন বিলের ভ্যালু কত হবে? স্যার আগে 1 টাকা দিয়ে করবো, ওই কি নিয়ম করতেছি তো, আগে 1 টাকা হিসেবে আসবো, তখন বিলের ভ্যালু কত আসবে? 101 ভাগ 0.01, 101 ভাগ 0.01। when ব্যাংক গেইন টাকা 10, যখন ব্যাংকের লাভ 10 টাকা, তখন বিলের ভ্যালু কত ছিল? 101 ভাগ 0.01 গুণ 10 দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হবে 1,01,000 টাকা। অর্থাৎ 1,01,000 টাকার একটা বিল, এই বিল বাট্টা করে ব্যাংকের লাভ হয়েছিল 10 টাকা, মাত্র 10 টাকা, বুঝছো? 1,01,000 টাকার ইয়া 10 টাকা মাত্র লাভ হয়েছিল। এটা কিন্তু শেষ। আমাকে চাইছিল এইটা করার জন্যই এত কিছু আমাদের আগে করে নিতে হয়েছে। এই ঐকিক নিয়মটাতে দাঁড় করানোর জন্যই কিন্তু আমাকে আগে 101 টাকায় গেইন কত হয়েছিল সেটা বের করে নিতে হয়েছে, ওটা না হলে আমি এই লাইনে যেতেই পারবো না। তুলসী তোলা হলে বলবো, আমরা পরের অঙ্কে যাবো, আর 2টা অঙ্ক আছে। পরের অঙ্কটা আমি তুলি, তোমরা তুলতে থাকো, আজান শেষ হলে আমরা বুঝাই দিব। 49 নাম্বার অঙ্ক তোলা হলে আমি এটা বুঝিয়ে দিতেছি। হয়েছে? তুলসী নাকি? আমরা প্রশ্নে আসি। হ্যাঁ, স্যার ওই যে টিডির এখানে স্যার 5.714 হবে না? বিডি হ্যাঁ 7,500, 10,000 ইন্টু 5% ইন্টু 15। স্যার ওইটা না টিডি 5 পয়েন্ট হবে না? টিডি হচ্ছে হ্যাঁ 5 পয়েন্ট না তো, 5,714 ইন্টু 5% মানে 0.05, 0.05 এর মান ইন্টু তো
পি এর মান এই যে এটা না, পি এর মান এটা, আর এর মান কত? আর এর মান 5%, এন এর মান 15, ওটা নাই? বুঝাইতেছি কোশ্চেন হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার। যদি 10,000 টাকার একটা বিল, অর্থাৎ এটা এর মান দেওয়া আছে, হ্যাঁ, বিলের ভ্যালু দেওয়া আছে 5% সরল সুদে, অর্থাৎ আর এর মান দেওয়া আছে, প্রথম থেকে 15 বছর এন এর মানও দেওয়া আছে, তিনটা মান পাইলা, বিলের ভ্যালু, সরল সুদের রেট এবং 15 বছর পরিশোধ করা হলে প্রকৃত বার্তা, ব্যাংক বার্তা এবং ব্যাংক গেইন কত হবে, তিনটা মান চাইছি। আমরা পরপর তিনটা কাজ করে ফেলছি। তার আগে আমাকে তো করতে হবে না, প্রিন্সিপাল ছাড়া তো আমি এটা বের করতে পারবো না, প্রিন্সিপাল ছাড়া তো আমি প্রকৃত বার্তার হার পাবো না। প্রিন্সিপাল বের করতে হলে এর একটা সূত্র ছিল, পি ইন্টু 1+n, 1+r ইন্টু n, এই সূত্রটা তোমরা শীটে দেখবা। তাহলে এর মান বসাইছি 10,000, পির মান বের হবে 1, বসাইছি আর এর মান 5%, 15 বছর। একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, এখানে তো ভ্যালু অফ দ্য বিল এই সূত্রটা পি ইনটু পি প্লাস টিডি সূত্র, সেটার মধ্যে দেওয়া ভ্যালু অফ দ্য বিল, আচ্ছা দেখতেছি। পি প্লাস টিডি। ওইটাকে ভেঙে লেখছে এইভাবে, দাঁড়াও বুঝতে পারছি, তুমি এটা সমস্যা নাই, এটা দেখাইতেছি কিভাবে এটা আসছে। টিডি তো তোমার সরাসরি নাই অঙ্কে, না তুমি সরাসরি তার টিডি লিখতে পারবে, মানে এটাকে ভেঙে এইভাবে ওইখানে এইভাবে লেখা হয়েছে। কিভাবে হয়েছে দেখায়, এই যে এটার সাথে এটা গুণ দাও তুমি, এটার সাথে তুমি যদি গুণ দাও তাহলে কি দাঁড়াইতেছে দেখো তো, পি প্লাস পি আর এন হইতেছে না, তাহলে এটা কি লেখা যায়, এই পুরোটা কি টিডি না? দেখো তো এটা কি না, জি স্যার। বুঝতে পারছি বিষয়টা। জি ওইটাকে স্যার। ওইভাবে লিখলে তার হবে না, এই জন্য এই এই পুরোটা থেকেই এই যে পিটা কমন নিছে, কমন নিয়ে ওইটা বানাইছে। এখন এইগুলো করে আমি পি পেলাম, এই পির মানটা আমরা এখানে বসে দিচ্ছি, আর এর মান বসেছি, এন এর মান বসেছি, টিডি পেলাম। তারপরে ব্যাংক ডিসকাউন্টের সূত্র যেটা, ওইটার মধ্যে এ এর মান বসেছি, আর এর মান বসেছি, একদম ইজি অঙ্ক ছিল, হ্যাঁ সিম্পল, শুধু সময় এইটা খালি বের করা লাগছে। এছাড়া যা সূত্রের মধ্যে মান বসাই সবগুলো মান রেডি করা ছিল, ওই আগেরটার মতো অত ঐকিক নিয়ম ছিল না। এখন যেটা করবো ওইটাতে আবার ওই সেম ঐকিক নিয়ম করে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। তাহলে পরেরটায় আসি, পরেরটাও আমি আগে কোশ্চেনটা অ্যান্সারটা আগে তুলে নিই, হ্যাঁ তাহলে বুঝাতে সুবিধা হবে না। তোমরাও অ্যান্সারটা আগে তুলে নাও, এরপরে আমি বুঝাই দিব না, তাহলে সময়টা একটু কম লাগবে। সর্বশেষ অঙ্কের নাম্বার কত জানি, লাস্ট অঙ্ক 50। তুলে নাও, এরপরে বুঝাই দিতেছি। সাজেশনেই অঙ্ক দেওয়া হয়েছে, সাজেশনে অঙ্কগুলো দেওয়া হয়েছে। সেম আগেরটার মতোই হবে অঙ্কটা, হ্যাঁ অঙ্কটা এই যে আগেরটা বলতে তার আগে এই যেটা মাত্র চলে না, তার আগে পাস করলাম না ব্যাংক ডিসকাউন্টের, ওইটা সেম ওইটাই। এটার মধ্যে পার্থক্য হলো এখানে সময়টা দিয়ে দিছিল কত দিনে, 73 দিন ম্যাচুরিটি পিরিয়ড ছিল, কিন্তু এই অঙ্কের সময়টা দেওয়া ছিল না। এটা তোমাকে ওই সময়টা ক্যালকুলেট করবে, মানে 146 বের করাটা পারলেই সেম আগের অঙ্ক হয়ে গেছে, হ্যাঁ আগেরটা এটা সেম অঙ্ক। আগেরটা মনে হয় এটা আমি সরাসরি করে ফেলছিলাম, এটা আলাদা করাই ভালো, হ্যাঁ এটা আলাদা বের করে দেখানোই ভালো। ওই যে তখন লিখছিলাম না 100+1, মানে এটা লিখছিলাম না পি যোগ টিডি লিখছিলাম না, মানে এখানে 100 লিখছিলাম, এখানে 1 লিখছিলাম, 101 বানাইছিলাম, এটা আলাদা করার আগে সমস্যা নেই।
এখানে আলাদা করে দিলাম। ব্যাংক ডিসকাউন্ট কিভাবে পাবো? এ ইন্টু আই ইন্টু এ আর এন। এ হচ্ছে 102, আর হচ্ছে 5%, 146, 365। এখানে আসবে 2.04। এরপরে হলো ব্যাংক গেইন। ব্যাংক গেইন, ব্যাংক ডিসকাউন্ট মাইনাস টু ডিসকাউন্ট। ব্যাংক ডিসকাউন্ট কত? 2.04। টু ডিসকাউন্ট হলো 2 টাকা। তার মানে ব্যাংকের লাভ হয়েছে এত। তারপর কি নিয়োগ করতে হবে? if banker gain 0.04, then the value of বিলের ভ্যালু তখন কত হবে? তখন বিলের ভ্যালু ছিল 102 টাকা। বিলের ভ্যালু 102 টাকা। আবার ব্যাংকারের গেইন যখন 1 টাকা, তখন বিলের ভ্যালু হবে 102 ভাগ 102 গুণ 102 ভাগ 0.04। ব্যাংকারের গেইন পোস্টে বলে দিছে, ব্যাংকারের গেইন কত? 2 টাকা। তখন বিলের ভ্যালু কত? শেষ করো। এই সময়টা খালি বের করা শিখাবো। আর এগুলো যা যা করছি সেম, এগুলো কিন্তু করে ফেলছে আমরা। বিলের যে অঙ্ক করছিলাম না একটু আগে, এই এর আগের অঙ্কটা, মানে প্রথম অঙ্কটা, ওইখানে এগুলো সবই করছি। কিন্তু ওইখানে যা করছে একদম সেম টু সেম এখানে ওইগুলোই করা হয়েছে। শুধু এই অঙ্কের সাথে ওই অঙ্কের পার্থক্য হলো ম্যাচুরিটি পিরিয়ডটা তারা সরাসরি বলে দেয় নাই কত দিনের, এটা খালি বের করতে হবে। শেষ হলে বলো, আমি ওই সময়টা বের করা দেখাইতেছি কিভাবে ওই সময়টা বের করতে হবে। পাশ তোলো। পয়েন্ট কি বোঝা যায় না? ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আগেরটা যা করছে সেম কাজই এখানেও করা হয়েছে। চলছে। হয়েছে। হয় নাই? জি স্যার হয়েছে। প্রশ্নে আসি। আমার শুধু জাস্ট শিখতে হবে এখানে সময়টা কিভাবে আসবে। 186 5100 হবে। অ্যান্সার 5100। হ্যাঁ, অ্যান্সার 5100। অ্যান্সার 5100। এখন আমরা শুধু জাস্ট সময়টা বের করা শিখবো, কারণ এগুলো আমরা আজকে এই পার্টের প্রথম অঙ্কই শিখছি। এটা টু ডিসকাউন্ট বের করা শিখছিলাম। 100 টাকা ধরে 2 টাকা ডিসকাউন্ট আসে। এরপরে এ বের করছি, টি ব্যাংক ডিসকাউন্ট, ব্যাংক গেইন, ওই নিয়ম করে ব্যাংকের ভ্যালু কত ছিল সেটা বের করছি। ঠিক আছে। এখন আমাকে শিখতে হবে যে এই সময়টা কিভাবে আসবে। এটি পার্থক্য প্রথম অঙ্কটার সাথে। দেখো তো সময় এখানে কি বলছে? দ্য বিল ওয়াজ ড্রোন অন 14th এপ্রিল 2014 সালের 14ই এপ্রিল। আমি একটু বোর্ডে তারিখটা লিখি। 2000 এটা সাইডে কিন্তু দেখাইতে হবে। হ্যাঁ,
আমাদের বিল কত বলছে? 2000 সালের এপ্রিলের 14 তারিখে বিলটা কি করা হয়েছে? 2000 সালের এপ্রিলের 14 তারিখে বিলটা নেওয়া হয়েছে, হুইচ ম্যাচুরিটি পিরিয়ড 8 মান্থ। এটা ম্যাচুরিটি পিরিয়ড হলো 8 মাস, 8 মাসের সময়। এখন ওই 8 মাস কিন্তু এখানে লিখলে হবে না, কিন্তু কেন লিখলে হবে না? 8 মাস বলতে 8 কে তুমি 12 দ্বারা ভাগ করলে বছরে কনভার্ট হয়ে যেত, কিন্তু ওটা বসালে হবে না, কারণ এই 8 মাসের আগেই সে বিলটা বাট্টাকরণ করে ফেলছে। কবে ডিসকাউন্টিং করছে দেখো, ইট ওয়াজ ডিসকাউন্টেড অন 24th জুলাই 2000। 2000 সালের 24শে জুলাই সেটা ডিসকাউন্ট করছে। 2000 সালের জুলাইয়ের কত তারিখ? 24 তারিখ। তাহলে এখানে কত দিন এটা আমাকে হিসাব করে বের করতে হবে, এইটাই তোমার কাজ। হ্যাঁ, এখন দেখি আমরা কিভাবে এটা আনতে পারি। আমরা এই 146 দিন কিভাবে আনছি দেখো। বিলটা কবে ইস্যু করছে? 2000 সালের এপ্রিলের 14 তারিখ, বা এইভাবে লিখলে ভালো হয়, মানে 14 এপ্রিল 2000 সাল। এয়ার দিয়ে লিখতে পারি আমরা পাশে, যে এই যে সময়টা যে বের করতেছি এটা ওয়ার্কিং করতেছি। আর এটা হলো 24 জুলাই 2000 সালে এটা বাট্টাকরণ করছে। তাহলে কতদিন পরে বাট্টা করলে সেটা আমাকে হিসাব করে বের করতে হবে। দেখো এপ্রিল মাসের শেষ হইতে কতদিন বাকি এখন? এপ্রিল মাস কত দিনের? এপ্রিল মাসে যেতে আর কতদিন সময় লাগবে একটু দেখো। এপ্রিল মাস, বলো কতদিন? 16 দিন। তো এই বিলটা ডিসকাউন্ট হচ্ছে 8 তারিখ, তো এখান থেকে কাউন্ট হবে, এখান থেকে 8 মাস হিসাব করবা। বিলটা ইস্যু করা হয়েছে ঠিকই, এটা ডিসকাউন্ট করা হয়েছে এটা, তাহলে এইখান থেকে 8 মাস কাউন্ট করবা। 8 মাসে কি হয় দেখো। জুলাইয়ের কত দিন বাকি? জুলাইয়ের মাস পূরণ হতে 7 দিন বাকি, নাকি? জুলাইয়ের কয় দিন বাকি? 7 দিন বাকি। জুলাইয়ের 7 দিন বাকি। জুলাইয়ের পরের মাস কি? আগস্ট মাস। আগস্ট মাস কত দিনের হয়? 31 দিনের আগস্ট মাস। তারপরে কোন মাস? সেপ্টেম্বর মাস। সেপ্টেম্বর মাসে কত দিন হয়? সেপ্টেম্বর 30 দিনে, নাকি? অক্টোবর কত দিনে? 31 দিনে। নভেম্বর মাস কত দিনে? নভেম্বর 30। ডিসেম্বর 14 তারিখ, 14 দিন। কেন 14 দিন দেখো, এই হিসেবে 14 এপ্রিল থেকে তোমার 8 মাস হইতে তোমার কত সময় লাগে? 8 মাস হতে লাস্ট ডেট কবে পড়ে? ডিসেম্বরের 14 তারিখ পড়ে। হিসাব করে দেখো, কি বললাম? 14 তারিখে বিল ইস্যু করা হয়েছে, তার সাথে তুমি 8 মাস যদি অ্যাড করো, সেটা হলো ডিসেম্বরের 14 তারিখ পরে। ঠিক আছে? তাহলে তুমি বিল বাট্টা করছো কবে? 24 জুলাই। তাহলে 24 জুলাই থেকে ডিসেম্বর 14 তারিখ যেতে কতদিন সময় লাগলো সেটা আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করলাম। কত হয় দেখো, জুলাইয়ের 24 তারিখ বিল ডিসকাউন্ট করা হয়েছে, তাহলে 24 তারিখ থেকে ওইটা যখন মেয়াদ হলো 8 মাস, তার মানে ডিসেম্বরের 14 তারিখ হলো 8 মাস পূরণ হবে। তাহলে ওইখানে যেতে কত দিন লাগছে এখানে হিসাব করে দেখো। এটা পুরো হিসাব করলে বাবা তুমি 143 দিন। 143 দিন। বুঝতে পারছো বিষয়টা? বিলটা ইস্যু করা হয়েছে 14 তারিখ, 8 মাসের মেয়াদে, তাহলে 8 মাস হতে সময় লাগবে। ডিসেম্বরের 14 তারিখে 8 মাস হবে। বিলটা বাট্টা করা হয়েছে 24 তারিখ, 24 জুলাই থেকে 14 ডিসেম্বর পর্যন্ত 143 দিন, এটা না? আর এক্সট্রা অতিরিক্ত 3 দিন অ্যাড করতে হয় এটা নিয়ম অনুসারে, তাহলে 146 হবে। এই তিনটা নিয়ম অনুযায়ী তোমাকে 3 দিন বাড়ায় ধরতে হয়। এই অঙ্কের নিয়মটা এমন, যখন তারিখ আকারে থাকবে তখন হিসাব করে যেটা বের হবে তার সাথে অতিরিক্ত 3 দিন আমরা অ্যাড করব। ঠিক আছে? বুঝতে পারছি? এই 3 দিনটা অতিরিক্ত অ্যাড করতে হয় যখন তারিখ আকারে দেওয়া থাকে তখন। এই ছিল মেন থিম, মানে এটার জন্যই পুরো অঙ্কটা করা, না হলে আমি বলেই দিতাম যে এটা প্রথম অঙ্কের মতো করে নিও, সময়টাই বের করতে পারত না। তুমি চাইলে এখানে লিখতে পারো, স্যার দরকার নেই, যেটা লিখতে চাইছি হয়েছে। মূল বিষয় তো বুঝতে পারছো নাকি? এটা আমাদের চ্যাপ্টার শেষ। এটা
নেক্সট ডে আমরা দেখি কি অধ্যায় করানো যায়।